জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এই বৈঠক শুরু হবে বিকেল ৪টায়। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া বার্তায় বলা হয়, এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও অংশ নেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। তবে রাজনৈতিক কোন দলগুলো আজকের বৈঠকে অংশ নিচ্ছে তা এখনও জানা যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র তৈরির অংশ হিসেবে সর্বদলীয় এই বৈঠক আয়োজনের কথা মঙ্গলবার জানিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। জানিয়েছেন, সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করবে তা এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হবে। একই সাথে ঘোষণাপত্রের কন্টেন্ট এবং প্রকাশের সময় চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন মাহফুজ আলম। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রতিবেদন চূড়ান্ত নয়। ক্লাবসহ অন্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম। আমাদের যে প্রস্তাব সেটা প্রথমে একটা গোল টেবিল বৈঠকে আমরা সেটা আলোচনা করব, তারপরে সেটা আমরা বোর্ডের কাছে প্লেস করব। বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না, এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই। বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে এবং সেখান থেকে যেটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে, তারপর সেটা অ্যাপ্রুভ হবে। কিন্তু ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে রেস্টুরেন্ট খাতে আগের মতোই ৫% ভ্যাট কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আজ এনবিআর ও রেস্টুরেন্ট মালিকদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকালের মধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির ডাকে কয়েকশো ব্যবসায়ী এনবিআরের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা আগের হারে ভ্যাট আদায়ের সরকারি সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে রেস্টুরেন্ট খাতে 10% এসডি প্রত্যাহার সহ সকল অনিয়ম ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। সেই সাথে ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ সহ আগামী অর্থ বছরে 5% থেকে কমিয়ে ভ্যাট 3% করার দাবি জানান রেস্টুরেন্ট মালিকরা। সরকার পূর্বের 5% ভ্যাট বহাল রেখেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু পাইনি। কিন্তু যদি করে থাকেন তাহলে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা চাই সরকার আমাদের দাবি, ন্যায্য দাবিগুলো উপলব্ধি করুক। নট অনলি 5%, সাথে আমাদের 10% এসডি আছে, সেটা প্রত্যাহার করতে হবে এবং আমাদেরকে ব্যবসায়িক সুষ্ঠু পরিবেশ দিতে হবে। আপনি দেখেছেন যে আমরা এই কমিটি দায়িত্ব নেওয়ার পরে 15% থেকে 2 ধাপে ভ্যাট আমরা 5% এনেছিলাম। লাস্ট যে এনবিআর চেয়ারম্যান ছিলেন উনি বলেছেন 19% ভ্যাট আদায় হয়েছে। তার মানে কি, ভ্যাটের হার কমানোর পরে কিন্তু ভ্যাট আদায় বেড়েছে। তো সুতরাং আমরা চাই আমরা ভ্যাট আদায় আরও 10 গুণ বাড়িয়ে দিব যদি সরকার আমাদের সাথে কাজ করে। সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17 বছর কারাবাসের পর আজ তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এর মাধ্যমে সব মামলা থেকে খালাস পেলেন বাবর। ফলে বাবরের কারা মুক্তিতে আর কোনো বাধা নেই। এদিকে বাবর আজ মুক্তি পেতে যাচ্ছেন এমন খবরে নেতাকর্মীরা কারাগারের সামনে অবস্থান করছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণ বা দেশের স্বার্থে নয়, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আওয়ামী লীগে ক্ষমতায় এসেছিল। দুপুরে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে জামায়াতের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিলেন। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকে। এবারে খেলার খবর। ক্রিকেট। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে এর দায় স্বীকার করলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রতিবেদন নিয়ে ক্লাব প্রতিনিধিদের প্রতিক্রিয়ায় অবাক হয়েছেন সংশোধন কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকা ফাহিম। আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট কুশলী আসেরের। বিপিএলের পারিশ্রমিক প্রতিশ্রুত সময়ে না দেয়ায়
রাজশাহীর খেলোয়াড়দের অনুশীলন বয়কট টুর্নামেন্টের মান ক্ষুণ্ণ করেছে। বিপিএল দেখতে চট্টগ্রামে যাওয়ার আগে বিমানবন্দরে এই ঘটনার জন্য বিসিবির দায় স্বীকার করলেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা 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 হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্লেয়ারদের সাথে কথা বলেছেন এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথেও যোগাযোগ হয়েছে এবং তারা বোধহয় আজকেই কিছু স্টেপস নিচ্ছেন। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। এদিকে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রতিবেদন চূড়ান্ত নয় উল্লেখ করে গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধানের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন জানান, ক্লাবসহ অন্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে, তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক আমি সেটা বলবো না। আমাদের যে প্রস্তাব বোর্ডের কাছে প্লেস করবে, বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই, বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে এবং সেখান থেকে কিন্তু এটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে তারপর সেটা অ্যাপ্রুভ হবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই গঠনতন্ত্র সংশোধনে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে বলেও জানান তিনি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এই বৈঠক বিকেল 4:15টায় শুরু হয়েছে। এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা থাকছেন। বিএনপি, জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় এই বৈঠকে অংশগ্রহণ করা না করা নিয়ে আলোচনা হলেও সবশেষে এই বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র তৈরির অংশ হিসেবে সর্বদলীয় এই বৈঠক আয়োজনের কথা মঙ্গলবার জানিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণাপত্র চূড়ান্ত করার পাশাপাশি এটি প্রকাশের সময় নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করে নেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের 4 দেয়ালের বন্দী অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন। নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা কেন্দ্রীয় কারাগারের সামনে হাজারো নেতাকর্মী। বের হওয়ার সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দোষীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনারবাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল। উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্ত দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবুর সাহেব আজকে বাংলাদেশে বীরের বাসে মুক্তি পেয়েছেন। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এই নেতা। দু 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায়
তার দণ্ড হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুর হক বলেছেন, অনেক রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার সরকার পতন হয়েছে, তবে বড় দুটি রাজনৈতিক দল যেভাবে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে, এতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সকালে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জেলা ইসলামী খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান মামুনুল হক। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন অন্যরা। জেলা জামায়াতের আমির নাজমুল হাসান এবং বরিশাল বিভাগীয় ছাত্র শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান মঞ্চে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে নতুন ভাগাবাড়ি থেকে বিশাল একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। 2021 সালের 16 জানুয়ারি দ্বিতীয় দফা পৌর নির্বাচনে সিরাজগঞ্জের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তারিকুল ইসলাম জয়লাভ করেন। পরে আনন্দ মিছিল করার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সমর্থকরা তরিকুলের উপর হামলা করে হাসপাতালে মারা যান তিনি। ভোলার বোরহানউদ্দিনে কবরস্থানের জন্য নির্ধারিত জমি দখল করে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানায়, জেলার বোরহানউদ্দিন উপজেলার টপকি ইউনিয়নে 1 নং ওয়ার্ডের বাসিন্দা ঢাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্রামবাসীর কবরস্থানের জন্য নিজের ক্রয় করা 4% জমি দান করেন। তাতে দৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু নজরুল ইসলাম গংদের। কবরস্থানের জন্য নির্ধারিত জমিটি দখলে নিতে রাতের আধারে ঘর তুলে নজরুল ইসলাম। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফজর নামাজ পড়ে আসলাম, আসার পরে তখন আমার ভাই সবার ডাকিয়া গড্ডা করে আর মনে করছি করতে করতে হাইস করতে মনে করেন আমার গড্ডা করতে 1-2 ঘন্টা গেছে। যাওয়ার পরে তখন আমরা বেড়াটা দিতে আসি দিনে 10:30 11টা বাজে, তখন থানা স্টেপ আইছে। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল। সকালে মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিস থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাইদুন্নেসা নয়ন, সিনিয়র সহ সভাপতি লিলি আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির কামনায় নওগাঁর মহাদেবপুর উপজেলায় চেরাকপুর ইউনিয়নে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। 15 বছর পর রাজশাহীতে কর্মী সম্মেলন করতে যাচ্ছে জামায়াত ইসলামী। শনিবার নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর এবং জেলা জামায়াতের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নানান প্রস্তুতি গ্রহণ করেছে এই দলটি। দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মহানগরের জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। কর্মী সম্মেলনের প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে 25 জানুয়ারি দিনাজপুরের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরে গৌড়ে শহীদ বড় ময়দানে কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সবার মতামতের ভিত্তিতে সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। তবে অভ্যুত্থানের 5.5 মাস পর ঘোষণাপত্রের বিষয়ে প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর জামায়াত নেতারা বলেছেন, ধীরে স্থিরভাবে ঘোষণাপত্র তৈরি করা হোক। সর্বদলীয় আলোচনায় এসব কথা উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্তির পথে শুরু করে নতুন যাত্রা। ঘটনার 5 মাস পর জুলাই ঘোষণাপত্রের আওয়াজ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার প্রেক্ষাপটে একটি চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তুত করতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন সরকার প্রধান। স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 5ই আগস্ট হচ্ছে ঐক্যের ভিত্তি, তাই সবাইকে নিয়েই প্রস্তুত হবে ঘোষণাপত্র। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে
সবার মনে সাহস রাখবে, সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 জন, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক দলগুলো এবং বাম রাজনৈতিক দলগুলোর নেতারা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টাও। সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়, এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। সবার সাথে আলোচনার পর সময় নিয়ে সবার মতামতকে অন্তর্ভুক্ত করে গণ অভ্যুত্থানে যার যার অবদান উল্লেখ করে ঘোষণাপত্র প্রস্তুত করার উপর জোর দেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাই একমত হয়েছি যে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা প্রয়োজন, এক্সচেঞ্জ অফ ভিউজ প্রয়োজন। আমরা আলাদাভাবে মতামত দেব, তারপরে এটাকে একটা কনসাইজ করে সুলিখিত একটা ঘোষণাপত্রে রূপান্তরিত করা যাবে। বাট ইট উইল টেক টাইম, এটার জন্য একটা সময় প্রয়োজন এবং খুব একটা বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। এটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডেক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সবার মতামতের ভিত্তিই হোক ঘোষণাপত্রের মূল লক্ষ্য, এমনটা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণ অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। ঘোষণাপত্র চূড়ান্ত করতে আরও সময় নেওয়া যেতে পারে, আবার অহেতুক বেশি সময়ও যাতে নেওয়া না হয়, এমনই মত অংশগ্রহণকারীদের। হাসান মা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের 4 দেয়ালের বন্দি অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হাজারো নেতাকর্মী। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দায়ীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনার বাসী মনে করি, সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল, উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্ত দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবুর সাহেব আজকে এই বাংলাদেশে বীরের বাসে মুক্তি পেয়েছেন। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায় তার দণ্ড হয়।
গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এ নেতা। পরে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 31 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 278 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের দায়ে সাবেক রেলমন্ত্রী জিলুর হাকিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছিলেন সাবেক রেলমন্ত্রী এবং তার পরিবার। একই সাথে 16টি ব্যাংক হিসেবে 60 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 20 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 24 কোটি 29 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, অসাধু উপায়ে 19টি ব্যাংক হিসাবের মাধ্যমে 278 কোটি টাকারও বেশি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, সফরে গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধান সংস্থার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের নাগরিকত্ব পেয়েছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানা নেই বলে মন্তব্য করেন মুখপাত্র। আমলাতান্ত্রিক অদক্ষতার জন্য বাংলাদেশের সাথে অন্য দেশের চুক্তিসমূহকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। আচ্ছা, আমাদের কাছে যে সরকারি চিঠি আছে সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে যুক্তরাষ্ট্রে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত। আমি যে কয়টা চুক্তি ওইখানে দেখেছি আমার নিজের সন্তুষ্টির জন্য প্রত্যেকটাতেই আমি দেখেছি যে স্বাক্ষর আছে, উভয় পক্ষের স্বাক্ষর আছে। ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। দেশে হিউম্যান মেটানিউমাভাইরাস HMPV আক্রান্ত সঞ্জিদা আক্তারের মৃত্যু মাল্টি অর্গান ফেলারের কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আক্তার সায়েদুর রহমান। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বিশ্বে বিরল, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান বিশেষ সহকারী। তবে আক্রান্ত ব্যক্তি যদি কোনো জটিল রোগে আক্রান্ত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে ঝুঁকি বেশি থাকে বলেও জানান সায়েদুর রহমান। বলেন, এই ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কোনো দেশ অ্যালার্ট জারি করেনি এবং টিকারও প্রয়োজনীয়তা নেই। HMPVর কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল, কিন্তু HMPV আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, ইমিউনো কম্প্রোমাইজ থাকেন, ওই সকল মানুষের ক্ষেত্রে বা অল্প বয়সী, অনেক বেশি বয়সী তাদের ক্ষেত্রে এই রোগী নিয়ে আসলে উনি ওবেস ছিলেন, ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল এবং উনি আসলে ক্লেপশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। কোনো রকম কোনো অ্যালার্ট শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, কোনো দেশ থেকে জারি হয়নি। অ্যালার্ট শব্দটা যদি বলি মানে কোনো সতর্কতা জারি করা হয়নি। কতগুলো বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন দেশে, সেটা চীন, ভারত বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পুরনো অনেক দিনের একটা গাইডলাইন আছে, সেখানেও তারা কিছু কথা বলেছে, কিন্তু সেগুলো খুবই সাধারণ পরামর্শ আকারে, কোনোভাবেই সেগুলোকে সতর্কতা বলা যাবে না। ঔষধ, তৈরি পোশাক সহ কিছু নিত্যপণ্যের ক্ষেত্রে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে ও আগের মতোই হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমরা রিভিউ করেছি, কিছু কিছু ফ্যাক্টরটা আমরা পরে জানতে পারবেন। আদেশ আসবে কয়েকটা জিনিস, অত্যাবশ্যক না কিছু কিছু আমরা রেস্টুরেন্টের উপর আমরা বলেছি, তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার আরও কয়েকটা ওরা দেখতে পারেন মোটামুটি সাশ্রয়ী কয়টা একেবারে অত্যাবশ্যক যেগুলো লোকজনকে এফেক্ট করে সব। আমি তো বললাম
ইম্পোর্টেড ফলের জুস, এগুলো আমি কেন কমাবো? প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছেন বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীদের সংগঠন বাপা। সকালে রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবির কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। এক শিল্প খাতে প্রস্তাবিত গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানায় তারা। বলেন, নতুন করে ভ্যাট ও করের বোঝা চাপানো হলে ভোক্তা সহ এই খাতের সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবে। এরই মধ্যে প্রায় 2.5 লাখ শ্রমিকের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে বলে জানান তারা। তাই আগের মতোই 5% ভ্যাট কার্যকর রেখে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ব্যবসায়ীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে এবছরে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। দুপুরে ক্যাব প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনে নির্ধারিত স্থানে কর্মরত আছে। সম্প্রতি যাত্রীর সঙ্গে হাতাহাতির ঘটনায় বিমান চলাচল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। সেই সুপারিশ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 3য় টার্মিনাল 99% কাজ শেষ হয়েছে। সিলিং ব্রিজ সহ কাজ শেষ হলে এ বছর এটি উদ্বোধন করা হবে। কক্সবাজার বিমানবন্দরের কাজও 93% শেষ হয়েছে। 3য় টার্মিনালে সরঞ্জাম কেনায় দুর্নীতি নিয়ে দুদক তদন্ত করছে বলে জানান চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে উত্তরার রানিং ওয়ে সহ বেশ কিছু অপ্রয়োজনীয় স্থাপনার প্রকল্প বাতিল হয়েছে বলেও জানান ক্যাব চেয়ারম্যান। ব্যাপারে আমাদের আসলে কথা বলাটা খুব একটা সঠিক হবে না, কারণ আমরা ওই ডেপথে জানি না যে হয়েছে কি হয় নাই, সেটা আমি বলতে পারবো না। এপিবিএন এর সাথে আমাদের কোনো রকম সমস্যা বা কারোর কোনো রকম ঝামেলা হয় নাই। যার জায়গায়, আমি আবার পরিষ্কার করে বলতে চাই, যার জায়গায় ডিউটি করার কথা তার সেখানে ডিউটি করবে। এপিবিএন এর ডিউটি করার কথা বহিরাঙ্গনে একদম পরিষ্কার ভাষায় 2010-এ প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু এই নির্দেশনা আছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে 20 তারিখে সকাল 10টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ন্যূনতম 35 ও ক্ষেত্র বিশেষে উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করে। এ সময় অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার 35 প্রত্যাশী শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে বয়সসীমা বৃদ্ধি করে 32 বছর করেছে। শিক্ষার্থীরা সরকারের 32 বছর ঘোষিত গেজেট প্রত্যাখ্যান করে চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের 35 এবং মেয়েদের 37 বছর ও ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করার দাবি জানান। এখনই ক্রিকেট প্রশাসনে অন্তর্ভুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই সদ্য অবসর নেয়া তামিম ইকবালের। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিপিএলে আজকের ম্যাচ শেষে জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটেই মনোযোগ দিতে চান তিনি। এই মুহূর্তে নাই ভাইয়া বলার মতো অবস্থায়। হ্যাঁ, আমি চেষ্টা করব যতদিন, এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি দুঃখজনক। এর দায় এড়ানোর সুযোগ নেই বিসিবির, এমনটাই জানিয়েছেন বিপিএল এর সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। এদিকে পারিশ্রমিক বিলম্বের আজগুবি ব্যাখ্যা দিয়ে দলটির ম্যানেজার জানিয়েছেন, আজকের মধ্যেই ক্রিকেটারদের হাতে টাকা পৌঁছে দেওয়া হবে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও পারিশ্রমিক বুঝে পায়নি ক্রিকেটাররা। মুমিনুর রিপনের রিপোর্ট। পারিশ্রমিক না পেয়ে বুধবার অনুশীলন বর্জন করে বিপিএল এর নতুন লজ্জার সাক্ষী হয়েছে দুর্বার রাজশাহী। হুমকি ছিল ম্যাচ বয়কটের মতো কঠোর সিদ্ধান্তেরও। পরে বোর্ড কর্তাদের হস্তক্ষেপে পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে বৃহস্পতিবার অনুশীলনে নামে রাজশাহীর ক্রিকেটাররা। অনুশীলন শেষে আর্থিক অব্যবস্থাপনার কারণ ব্যাখ্যা করেন দলটির ম্যানেজার মেহরাব হোসেন। স্বীকার করেছেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্রিকেটই। টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু বিলম্বিত হয়েছে একটু, এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার বাংলাদেশে ছিলেন না। আমাদের 3 তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভেরি আনফর্চুনেট খেলার মাঠেই তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুকে একটি বলে আঘাত লাগে, তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে। আশা করি যে আমাদের এই যেটা হয়েছে এটা অন্যান্য টিমরাও দেখেছে এবং সবাই সতর্ক হবে, এবং আগামীতে যাতে এই সমস্ত কাজগুলো সুসম্পন্নভাবে হয় অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিত। দুর্বার রাজশাহীর পারিশ্রমিক কেলেঙ্কারিতে হতাশ বোর্ড কর্তারাও। ফ্রাঞ্চাইজিটির অনিয়মের কারণে মান ক্ষুণ্ণ হয়েছে টুর্নামেন্টেরও।
বিপিএল দেখতে চট্টগ্রামে যাওয়ার আগে এই ঘটনার জন্য বিসিবির দায় স্বীকার করেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। দলের অভ্যন্তরীণ দুরবস্থার প্রতিফলন মিলছে মাঠের পারফরম্যান্সে। 6 ম্যাচে 4টিতে হেরে টেবিলের নিচের সারিতে রাজশাহী। ফলাফলের অবস্থা মেনে নেওয়া যায়, কিন্তু পারিশ্রমিক কেলেঙ্কারির লজ্জাটা কোথায় লুকাবে ফ্র্যাঞ্চাইজিটি? মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।